শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান। আজকে আমরা কথা বলবো হার্টের বাইপাস সার্জারি নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ডাক্তার লোকমান হোসেন। তিনি সিনিয়র কনসালটেন্ট ল্যাবিড কার্ডিয়াক হাসপাতাল। ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ। 1963 সালে মানিকগঞ্জে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দিল্লি প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষাজীবন শুরু করে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে এমএস ডিগ্রি অর্জন করেন। 1990 সালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চাকরি শুরু করে জেড.এইচ. শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালে চাকরি করেছেন। বর্তমানে ল্যাবিড কার্ডিয়াক হাসপাতালে কর্মরত আছেন। আজীবন স্বাস্থ্যসেবার সাথে সম্পৃক্ত থাকতে চান ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন। ডাক্তার লোকমান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে তো স্বাগত। আমরা এই কার্ডিয়াক যে সেবা আপনি দিচ্ছেন, সার্জারি সেবা, সাধারণত আসলে কোন কোন ক্ষেত্রে আপনারা সার্জারি করে থাকেন? ইনিশিয়ালি কিন্তু আমাদের সহযোগী যে কার্ডিওলজিস্ট ভাইয়েরা আছে, তাদের যখন পথ চলাটা শেষ হয় তারপর থেকে কিন্তু কার্ডিয়াক সার্জারি শুরু হয়। ইনিশিয়ালি কার্ডিওলজিস্ট ভাইয়েরা তারা মেডিকেল ম্যানেজমেন্ট করেন, তারপরে অ্যানজিওগ্রাম করেন। ছোট ছোট যদি দুই এক জায়গায় বন্ধ হয় তাহলে তারা স্ট্যান্ড পরে দেয়। আবার যখন দেখা যাচ্ছে অনেকগুলা বন্ধ, লম্বা লম্বা বন্ধ, গাছের গোড়ায় বন্ধ, তখন আর রিং কাজ করে না, তখন কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দেয়। যখন এটা হচ্ছে না, যে রিং লাগানো চলছে না বা সংখ্যায় অনেক বেশি আছে, বাইপাস সার্জারির প্রয়োজন হয়, সিলেকশনটা কি করে করেন? কোন রোগীর বাইপাস হবে, কোন রোগীর বাইপাস হবে না? এটা আমরা যেটা বলি হার্ট টিম, এটা কম্বাইন্ডলি অ্যাপ্রোচ করা হয়। তার মধ্যে একজন কার্ডিওলজিস্ট থাকে, একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট থাকে, একজন মেডিকেল স্পেশালিস্ট থাকে, আর কার্ডিয়াক সার্জন। এই তিনজনের একটা সমন্বয়, একটা সেটাকে বলে যে টিম ওয়ার্ক, কার্ডিয়াক টিম। সেই টিমের কনসার্ন নিয়েই কিন্তু আমরা এই বাইপাস সার্জারির সিদ্ধান্তটা নিই। এটা কোনো একক সিদ্ধান্ত নয়। এমনিতেই কিন্তু আমাদের অপারেশন বা শল্য চিকিৎসার ব্যাপারে কিন্তু অনেকের একটা অনীহা আছে। এর মধ্যে যদি হয় হার্টের অপারেশন, তখন তো একটা আসলে ভয়ের ব্যাপার কাজ করে। সেই জন্য যে আসলে কখন আপনার একদম অপরিহার্য যে করাই লাগবে বা ইন্ডিকেশন আপনার কার্ডিয়াক সার্জারি? কার্ডিয়াক সার্জারিতে কিছু কিছু আমরা বলি যে কার্ডিয়াক ইমার্জেন্সি, সেগুলো কি যাদের ক্রিটিক্যাল লেফট মেইন বন্ধ, মানে গাছের গোড়ায় বন্ধ। আবার যে সমস্ত রোগীর ডায়াবেটিস আছে, তার অনেকগুলো লম্বা বন্ধ। প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা কাউন্সিলিং আছে। আমি সব সময় যে কোনো একজন রুগী আমার কাছে আসে, আমি তাদের ফ্যামিলির সাথে নিয়ে একটা কাউন্সিলিং করি। কাউন্সিলিং করার পরে তারা কিন্তু সবাই কনসেন্ট দেয়। আমি অনেক পেশেন্টের এমন ভাষা শুনেছি, কয় বাবা তোমার কথা আমার ভালো লাগছে, তোমার নিজ হাতে আমাকে বাইপাসটা করে দাও, আমি খুব আস্থা পাচ্ছি। এটা কিন্তু প্রত্যেকটা কার্ডিয়াক সার্জনেরই একটা আস্থাভাজনের জায়গা, বাই মেকিং গুড কাউন্সিলিং। কাউন্সিলিংয়ে আপনারা সাধারণত কী করে থাকেন, মানে কি বলে থাকেন কাউন্সিলিংয়ে, যে এটা কি অপারেশন করার পর তার কতটুকু অগ্রগতি হবে বা অপারেশনের ঝুঁকিটা, এই বিস্তারিত আপনারা বলেন? রাইট। প্রতিটা রুগীকে আমি একটা কথাই বলি, অপারেশন সবচেয়ে সেফ। অপারেশন যে করে তার হচ্ছে ভয়, সে হলো জাগনা। কিন্তু আপনি তো একটা ঘুম পাড়ানোর একটা ওষুধ দিয়ে রাখা হয়, আপনি ঘুমিয়ে থাকবেন। প্রত্যেকটা রুগী আমাদের অপারেশনের পরবর্তী সকালে যখন তাকে ঘুম ভাঙানো হয়, সব পেশেন্টই জিজ্ঞাসা করে, স্যার আমার কি অপারেশন হয়েছে? এই যে একটা ফিলিং, সে কিন্তু জানেই না যে অপারেশন হয়ে গেছে। আর একটা মজার ব্যাপার হলো, ফাইন মর্নিংয়ে পেশেন্ট চা কফি খাচ্ছে, এটা চিন্তাই করা যায় না। না, আমরা এই প্রসঙ্গে আসবো যে আপনারা যখন অপারেশনের সিদ্ধান্ত নেন, আসলে বাইপাস সার্জারি আসলে কয় ধরনের হয়ে থাকে? এটা কি কোনো প্রকারভেদ আছে, না একভাবেই করে থাকেন আপনারা? বাইপাস টার্ম ইজ ভেরি ক্লিয়ার। বর্ষাকালে রাস্তা ভেঙে গেছে, তারপরে বর্ষা যখন চলে যায় তাকে একটা কানেক্টিং রাস্তা করতে হবে। এখন এই রাস্তা আপনি বেলি ব্রিজ দিয়ে করবেন নাকি মাটি দিয়ে করবেন, সেটা ধরন আলাদা, কিন্তু বাইপাস সার্জারি সব একই ধরনের। তবে কিছু মাধ্যম আছে। একটা আছে ট্রেডিশনাল মাধ্যম, যেটা হলো হার্টকে বন্ধ করে একটা অপারেশন, আর একটা আছে যে বিটিং হার্ট সার্জারির মাধ্যমে অপারেশন। আমাদের দেশে সরকারি এবং বেসরকারি লেভেলে আন্তর্জাতিক মানের বিটিং হার্ট সার্জারি বা ট্র্যাডিশনাল যে সার্জারি বাইপাস সার্জারি
খুবই সফলতার সাথে, একটা কথাই বলবো, অনেক কম টাকায় সাকসেসফুলি অপারেশন আমাদের দেশের মাঝে আমি আমি যেটা বলবো, আমি সবসময় বলে থাকি, গর্ব করি আমরা যে আমাদের দেশের কার্ডিয়াক সার্জন অনেক এগিয়েছে। তো যে প্রসঙ্গে আমরা ছিলাম, যে বাইপাস সার্জারির কথা আপনি বলছিলেন, যে বিটিং হার্ট সার্জারির কথা বলছিলেন, পাশাপাশি বলছেন যে ট্র্যাডিশনাল সার্জারির কথা। একটা বলেছেন হার্ট বন্ধ করে, আর বিটিং হার্ট যেটা সেটা হার্ট চালু রেখে। তো ওয়ার্ল্ড ওয়াইড আন্তর্জাতিক মানে এখন কোন সার্জারিটা হয়ে থাকে, পৃথিবীব্যাপী কোনটা হচ্ছে, আর আপনারা কোনটা করছেন? আমার চয়েস থাকে পেশেন্টের বেনিফিট। আমি চাই একটা পেশেন্টের সবগুলো রাস্তা ক্লিয়ার করতে। এতে যদি আমি বিটিং হার্টে কমফোর্টেবল হই, তাহলে আমি বিটিং হার্ট করে দিই। আবার যদি দেখা যাচ্ছে না, বিটিং হার্টে অতগুলো সুন্দর করে করা যাবে না, আমি তখন ট্র্যাডিশনাল হার্টকে বন্ধ করে সবগুলো বাইপাস করি। প্রত্যেকটা ওয়েই হচ্ছে পেশেন্টের বেনিফিটের উপরে নির্ভরশীল। আমি ট্র্যাডিশনালি বলবো না যে আমি বিটিং হার্ট করে দিব, আমি কনভেনশনাল অ্যারেস্ট হার্টে করব। আমি দেখব পেশেন্টের যত কমফোর্ট দিতে পারবো, যতগুলো বাইপাস আমি কমপ্লিট করতে পারবো, মানে টোটাল বাইপাস করে দিতে পারবো, সেটাই হবে আমার লক্ষ্য। কারণ আমি যদি সুন্দর মতো করে দিতে পারি, আজীবন ওই রুগী আর কোনো ডাক্তারের কাছে আসতে হবে না। স্যার, এই বাইপাস সার্জারি করতে আসলে কতটুকু সময় প্রয়োজন হয়? কিছু কিছু রুগী আছে লিমা টু এলইডি লাগাতে হবে, স্কিন টু স্কিন 2 আওয়ার্সের মধ্যে পেশেন্ট বেডে চলে আসে, 2-2.5 ঘন্টা লেগে যায়। আসলে মূল কাজটা কিন্তু বেশিক্ষণ না। এই বাইপাস সার্জারি করতে হলে বুকের রক্তনালী তুলতে হয়, বা পায়ে থেকে নিতে হয়, বা হাতে থেকে নিতে হয়। সবগুলো সমন্বয় করে হাড়ের মধ্যে যে আমরা রাস্তা করে দিই, রাস্তা করতে কিন্তু 10-15 মিনিটের বেশি লাগে না। খুলতেও যেমন সময় লাগে, আবার লেয়ার লেয়ার বন্ধ করতেও সময় লাগে। এই সময়টাই হচ্ছে, সবাই বাইরে যারা অপেক্ষা করে তারা তো গুনে আমার পেশেন্ট তো 2 ঘন্টা যাবত নিয়ে গেছে, 2 ঘন্টায় কিন্তু আমরা অনেকগুলো কাজ করছি। এবং প্রত্যেকটা লেভেলের কাজের যে অ্যাসিস্ট্যান্ট, তাদেরও একটা পারদর্শী ভেরি ইম্পর্ট্যান্ট। আমি গুড সার্জন, গুড সার্জারি করি, কিন্তু আমার জন্য সুন্দর একটা লিমা হারভেস্ট করে দেওয়ার কথা, একটা সুন্দর ভেইন হারভেস্ট করে দেওয়ার কথা। এইগুলো যদি সুন্দর হয়, তাহলেই হার্টের বাইপাসটা সুন্দর হবে। আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই, আমাদের দেশে আমরা যারা সিনিয়র সার্জন আছি বা জুনিয়রদের কথা বলবো, সবাই মিলে ডিজিটাল গ্রাফটে সবসময় একটা সুতা আমরা ইউজ করি, তার নাম হচ্ছে 8O, যেটা খালি চোখে খুব একটা দেখা যায় না। আমি ল্যাবেট কার্ডিয়াক হাসপাতালে, আমার থিয়েটারে গেলে সিস্টাররা খুব অ্যাটেনশন দেয়, কয় স্যার এমন সুতা দিয়ে স্যার আপনি সেলাই করেন, আমাকে অনেক কষ্ট করে দেখতে হয়। আমি সবচেয়ে চিকন যে সুতাটা আছে 8O, সেটা দিয়ে আমি ডিজিটাল গ্রাফটিং করি। এটা করলে হয় কি, এই প্যাটেন্সি আজীবন ভালো থাকে। স্যার, আপনি যেমনটি বলছিলেন লিমা এবং বলছিলেন যে ভেইন, তো সেক্ষেত্রে আপনাদের চয়েস করতে হয়? ফার্স্ট চয়েস হচ্ছে লিমা এবং রিমা, বুকের যে পাশে, কারণ তাদের হার্টের পাশে, তো হার্টের প্রতি তাদের মায়া বেশি। আর এই দুইটা আর্টারি যদি লাগিয়ে দেওয়া যায়, এক ধরনের নাইট্রাস অক্সাইড নামে একটা কেমিক্যাল রিলিজ হয়, যেটা হইলে পরে কি ওই রক্তনালীগুলো আস্তে আস্তে মোটা হইতে থাকে। এই লিমা এবং রিমাও মোটা হয়, মানে ক্যালিভারটা ডাইলেট হয়, ব্লাড ফ্লোটা স্মুথ হয় অ্যাকর্ডিং টু দ্য নিড। যখন আমরা লাগাই তখন মনে হচ্ছে যে চিকনি লাগাইলাম, আবার যখন তার ডিমান্ড বেড়ে যায়, সে কিন্তু আবার নিজের ক্যালিভার ওই কেমিক্যালের মাধ্যমে বড় করে। স্যার, এই অপারেশনের কমপ্লিকেশন কি হয়? প্রত্যেকটা জিনিসেরই কম বেশি কমপ্লিকেশন আছে, বাট আইডেন্টিফিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার অন দ্য টেবিলে আপনি কোন গ্রাফটটা করলে পরে পেশেন্ট ভালো হয়ে বাড়ে যাবে, আপনি 5টা গ্রাফট করতে পারেন, কিন্তু পেশেন্ট নাও যাইতে পারে। ওইটাই কাউন্সেলিং, ওইটাই অভিজ্ঞতা। আমি কোন আর্টারিটাকে আমি খুলে দেব, একটা নদীর মোহনা যদি আমরা খুলে দিতে পারি, তার শাখা প্রশাখায় কিন্তু সব রক্ত চলে যাবে। সো আমার চয়েস থাকবে তার নদীর মোহনাটাকে খুলে দেওয়া। আর কার্ডিয়াক সার্জারি তো একটা মিস্টেরিয়াস সার্জারি, এর যে কোনো প্রবলেম হতে পারে, তবে সেটাকে আগে আইডেন্টিফাই করাটা হচ্ছে মাস্টার। ইমিডিয়েটলি আমরা তো এখন সেই অতি সহজে বা আরামে সার্জারি করতে পারছি না। আমাদের দেশে ট্রিমেন্ডাস ইন্টারভেনশন হচ্ছে, স্ট্যান্ডিং হচ্ছে। যখন স্ট্যান্ড করতে পারে না, যখন ইমার্জেন্সি ফেইলিওর, তখন কিন্তু ইমার্জেন্সি আমাকে বাইপাস করতে হচ্ছে। তখন কিন্তু রক্ত তরলে প্রচুর ওষুধ খাওয়ানো হয়, ওই কার্ডিওলজিস্টটা তখন খাওয়ায়। তাকে বাইপাস করা কিন্তু ভেরি ডিফিকাল্ট, কারণ রক্তে আপনি বন্যা হয়ে যাবেন। সেই ক্ষেত্রে ব্লিডিংয়ের একটা চান্স থাকে, সেটাকে সুরক্ষা করে ধীরে ধীরে সব কিছু করে আসাই হচ্ছে কমপ্লিকেশন এড়ানোর রাস্তা। আপনার স্যার এই অপারেশনের পরে ফলো আপ কতদিন পর করতে হবে? একদম সেট প্রোটোকল।
যেদিন অপারেশন করি ফাইন মর্নিংয়ে খুলে দিই, 2 ঘন্টা পরে সে চা কফি খায়, 1 দিন বা 2 দিন আইসিইউতে থাকে, তারপরে তাকে আমরা আইসিইউর মধ্যে হাঁটা চলাফেরা করাই। হাঁটা চলাফেরা করার পরে সেকেন্ড বা থার্ড পিরিয়ডে তাকে কেবিনে পাঠিয়ে দিই। কেবিনে থাকার পরে 3 দিন থাকে। অন দ্য 7th পোস্ট অপারেটিভ ডেতে তাকে গোসল করে আমরা বাড়ি পাঠিয়ে দিই। 10 দিন পরে আবার একটা সিম্পল একটা ইসিজি আর একটা এক্স-রে করে ওপিডিতে দেখা করে। এই প্রোটোকলেতে বের হয়ে গেলে আবার 1 মাস পরে আমি আরেকটা তথ্য দিতে চাই, অপারেশন পরবর্তী 2 মাস কিন্তু খাবারের প্রতি কোনো রেস্ট্রিকশন থাকবে না, অনলি কন্ট্রোল ইউর ডায়াবেটিস। অনেকেই কয় এটা খাওয়া যাবে না, কারণ অপারেশন পরবর্তীতে তার অনেক এনার্জি দরকার, এই জন্যে 2 মাস বলে আপনার ফ্রিডম। আপনি এখানটায় স্যার আমরা যেটা বলি, যেমন যে সে যখন হার্ট অ্যাটাক হয়েছে আপনাদের কাছে আসছে, অপারেশন তো একটা প্রক্রিয়ার মাধ্যমে আসছে, যেক্ষেত্রে তার এই যে আপনি আগেই তাকে বলা হয়েছে যে মাংস খাবেন না, রেড মিট খাবেন না, চর্বি খাবেন, এটা কিন্তু হার্টের রোগীদেরকে বলা হয়ে থাকে। আমি বা আপনি যদি লক্ষ্য করেন আগের দিনের প্রেসক্রিপশনে বাম পাশে একটা সিল মারা থাকতো, এই জিনিস খাবেন না। এখন ওই সিল মারার থেকে আমরা বের হয়ে আসছি। আগে কখনোই ডিম খাইতে দিত না, কিন্তু এখন ডিমে অনেক গুণাগুণ আছে। ডিমের যে কোলেস্টেরল, ডিম খাইলে পরে আমাদের দেহের যে খারাপ কোলেস্টেরল ওইটা কমে যায়, আর যেটা এইচডিএল যেটা ভালো কোলেস্টেরল সেটাকে বাড়ে। এই জন্যে আমরা কিন্তু এখন পেশেন্টকে ডিম খাবেন তো কুসুম সহই খাবেন, এটাকে কিন্তু এনকারেজ করা হচ্ছে। আর আমাদের মতো এই দরিদ্র দেশে প্রোটিনের সোর্স কিন্তু একমাত্র ডিমেই পাওয়া যাচ্ছে, অল্প টাকায় নাগালের মধ্যে পাওয়া যাচ্ছে। এই জন্য কিন্তু আমরা এখন সপ্তাহে আপনি 5 দিন বা 4 দিন ডিম খাবেন তো কুসুম সহই খাবেন, এই থিওরিতে আমরা এটা একটা নতুন একটা এডিশন হয়েছে, যেটা আপনি বলছেন যে অনেক গবেষণার ফলশ্রুতিতে দেখা যায় হার্টের জন্য এটা উপকারী। স্যার এই যে রুগীরা যারা আসলে আপনি বলছেন যে আমাদের দরিদ্র দেশে বাইপাস সার্জারি করার পরে সাধারণত সবাই তো কায়িক পরিশ্রম করে, কেউ অফিসিয়াল জব করে, কেউ ডে লেবারার কাজ করছে, তাদের ক্ষেত্রে এই কাজে এই বাইপাসে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় কিনা? কোনো প্রতিবন্ধকতা নেই। অপারেশন করার পরে 1 মাসের মধ্যে আপনি টেবিল জব করতে পারেন, আর 2 মাসের মধ্যে আপনি হেভি ওয়ার্ক করতে পারেন। আমার অনেক পেশেন্ট আছে যারা ডিফেন্সের জব করে, তারা কিন্তু প্যারেড পিটি করে, ট্রাক ড্রাইভিং করে। কেন 2 মাস? আমরা যখন অপারেশন করি ইমিডিয়েটলি হার্ট কিন্তু ইজ ওকে, আমি যখন রক্তনালী লাগাই দিলাম হার্ট ইজ ফাংশনিং। এই 2 মাস অপেক্ষা করতে হয়, কারণ এই বনি হিলিংটার জন্যে। হাড্ডি যে আমরা কাটলাম এটা প্রপারলি জোড়া লাগার জন্য শুধু 2 মাস সময়। 2 মাস পরে সে যে কোনো ধরনের হেভি ওয়ার্ক করতে পারে। আরেকটা জিনিস আমি খোলাসা করতে চাই, অনেকেই ভয় পায় যে স্যার আমার এই কাটা জায়গা যদি ভেঙে যায়। আপনাকে নিশ্চিন্ত করে বলতে পারি, আল্লাহ না করুক, যদি কোনো দুর্ঘটনা হয়, যদি কোনো দুর্ঘটনা কেউর পাঁজরের হাড্ডি ভেঙে যায়, আমরা যে জায়গায় জোড়া লাগাইছি সে জায়গায় কোনো দিন ভাঙে না, বাইরে ভাঙতে পারে। কারণ এখানে জোড়া লাগার সময় চতুর্দিক থেকে ক্যালসিয়াম ডিপোজিট হইয়া অনেক শক্ত হয়ে এটা জোড়া লাগে, যার জন্য আপনার অপারেশনের পরবর্তীতে এই কাটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। না, কিন্তু স্যার আমরা দেখি যে অপারেশন পরবর্তীতে অনেকেই এসে একটা কথা বলে যে এখানে যে আপনারা যে হাড়টা কেটে যে পরে একটা মানে তারের মতো দেখতে সেলাই দেন, এই জায়গাটার কথা বলে তার পেইন করে, কেউ বলে এখানে সেন্সেশন পায় না, কেউ বলে এখানে জ্বালা যন্ত্রণা করে, এটা কেন হয়? আমি একটা তথ্য দিয়ে দিচ্ছি। আমরা বুকের থেকে যে রক্তনালী হাড়ের মধ্যে লাগাইয়ে দিচ্ছি, এর জন্যে আমি নিজের অভিজ্ঞতার থেকে 4টা ট্রিপস আমি বের করছি। ইটস মাই ফিলিং, এটা কোনো বইতে লেখা নেই। এক, আমরা যখনই এখান থেকে একটা রক্তনালী হাড়ের মধ্যে লাগাই তার 4 ধরনের অসুবিধা সে ফিল করতে পারে। 1 নাম্বার, কখনো হাত দিলে শিরশির করে উঠবে। 2 নাম্বার, কখনো হাত দিলে মনে হবে যে বোধ নাই, বেবোধ। 3 নাম্বার, মনে হবে যে হাতে হাড়ের বাম পাশে পাথর চাপা দেয়া আছে, ভারী। 4 নাম্বার, মাঝে মাঝে একটু টিসটিসিয়া ব্যথা করবে। এটা কোনো হাড়ের ব্যথা না, এটা আমরা বুকের যে রক্তনালীটা লাগানো থাকে ওখান থেকে খুলে নিয়ে যখন হাড়ের মধ্যে লাগাই তখন কিছু নার্ভ কাটা পড়ে, এই জন্যে এই ধরনের ফিলিংস। স্যার বাইপাস সার্জারি পেশেন্টরা আরেকটা কোশ্চেন করে যে আমি তো হার্টের ব্লক ছিল, আমি অপারেশন করিয়েছি, আমার হার্ট সম্পূর্ণ রক্ত চলাচল সঠিকভাবে করে, পরবর্তীতে আপনারা কিছু ওষুধ দেন যে বলে সারা জীবন খেতে হবে, কেন? আপনার মনে করেন যে 3টা রক্তনালী আছে, অনেকের তো 3টা রক্তনালী ব্লক নিয়ে আসে না, 2টা বা 3টা বা এরকম আসে। বাদ বাকি যেগুলো থাকে সেগুলোকে হেলদি রাখার জন্যেই শুধু
ওই রক্ত তরলের ওষুধ দেওয়া হয়, আর যাদের কোলেস্টেরল আছে তাদের কোলেস্টেরলের ওষুধ দেওয়া হয়। এছাড়া কিন্তু সার্জারির জন্য কিন্তু আলাদা কোনো ওষুধ লাগে না। না, কিন্তু স্যার আমরা দেখেছি যে একজন রুগী যখন হার্ট অ্যাটাক হয় বা এমআই হলো, সিসিইউতে ছিল, পরবর্তীতে কিন্তু ওই যে ওষুধগুলো খাচ্ছিল সেই ওষুধগুলোই কিন্তু আবার বাইপাস সার্জারির পরেও কিন্তু সে কন্টিনিউ সারা জীবন ধরে খেতে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা যেমনটি বললেন যে আসলে একই কারণ তো বিদ্যমান থাকে যে কারণে অন্য জায়গায় ব্লক হতে পারে, যাতে না হয় সেই জন্যই প্রিভেনশন আপনারা এটা করে থাকেন। তো এই অপারেশনের পরেও তাকে এটা চালিয়ে যেতে হবে। এটা আমি সবসময় একটা কথা বলি, নিজের ইচ্ছাই যথেষ্ট। সেটা কি? আপনি যদি ধূমপান করে থাকেন, ধূমপান পরিহার করবেন। আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনি নিজে ইচ্ছা করে ডায়াবেটিস কন্ট্রোল করবেন। আপনার যদি প্রেশার থাকে, অবশ্যই আপনার প্রেশার কন্ট্রোল করবেন এবং নিয়মিত সুষম খাবার খাবেন এবং প্রতিদিন সকালে বা বিকালে কমপক্ষে 40 মিনিট হাঁটবেন, নট জগিং। হাঁটাটা কি জাস্ট ওয়ার্ম আপ হবে। প্রত্যেকটা জিনিস যদি আপনি সুন্দর মতো মেনটেন করতে পারেন, তাহলে আজীবন আপনার ওই রক্তনালী প্যাটার্ন থাকবে এবং হার্ট সুস্থ থাকবে। আমরা বাইপাস সার্জারির জন্যে যে সমস্ত ম্যাটেরিয়ালস সেলাই করার জন্যে ইউজ করি, সব জিনিসপত্র কিন্তু বিদেশ থেকে আসে। আমরা শুধু আমাদের এই সুনিপুণ হাতে ছন্দের তালে জাস্ট অ্যাসেম্বল করে দিচ্ছি এবং অনেক অনেক কম খরচে। কারণ আরেকটা জিনিস, আমরা যদি আমাদের দেশের মাঝে দেশীয় ভাষায় কথা বলতে পারি, নিজেদের আত্মীয় স্বজনের মাঝে থেকে অপারেশন করাইতে পারি, অপারেশন পরবর্তী সাইকোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের তো 10 দিনের একটা প্যাকেজ, এই 10 দিনে পেশেন্টের এত স্মার্টনেস ডেভেলপ করে, ফ্যামিলি যখন বাড়িতে নিয়ে যায় তার হাইজিন সম্বন্ধে এত ইমপ্রুভ করে, আয়সা বলে স্যার এত কিছু শিখিয়ে দিয়েছেন, এখন তো আমাদের বাসা তার পছন্দ না। আপনি আসবেন, অপারেশন করাবেন, কেবিনে থাকবেন, নিশ্চিন্ত মনে বাসায় চলে যাবেন। অনেক ধন্যবাদ ডাক্তার লোকমান হোসেন, আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমরা তথ্য পেলাম, যেটা বাইপাস সার্জারি যারা করবেন বা করেছেন তাদের জন্য অনেক উপকারে আসবে। ছোট্ট একটা কথা বলে যাই, যারাই আছেন আমাকে জিজ্ঞাসা করে আমার তো বাইপাস করা, ভাল বদলানো, ওপেন হার্ট সার্জারি করা, আমি কি ভ্যাকসিন নিতে পারবো? আমি নিশ্চিন্ত মনে বলতে চাই আপনি ভ্যাকসিন অবশ্যই নেবেন। আপনার ভ্যাকসিন নেওয়াটা সবারই আগে জরুরি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম বাইপাস সার্জারির নানা দিক নিয়ে, সার্জারির কীরকমভাবে করা হয়, কত সময় লাগে এবং সার্জারি পরবর্তী কোনো জটিলতা বা সার্জারি পরবর্তী আপনার কর্মক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা, এই বিষয়গুলো আমরা জানলাম। নিশ্চয়ই যারা এই বিষয়ে ভাবছেন বা অপারেশন কথা চিন্তা করছেন তাদের জন্য অনেক উপকার আসবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।